যদি একটা ছেলে দাও, বড় হয়ে আমার সঙ্গে মাঠে নামবে। দুজনে মিলে খেটে এই অভাবের সংসারটাকে একটু হাসি মুখে রাখতে পারবো। আল্লাহ তোকে খুব সুন্দর একটা সন্তান দিয়েছেন। চাঁদের টুকরোর মতো ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কেউ তোকে অবহেলা করলেও এই মা কখনো তোকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাবে না। মেয়ে হয়ে জন্মেছে, সংসারে কোনো কাজেই তো লাগছে না। উল্টো যত বড় হচ্ছে ততই খরচ বাড়ছে। আর জমির ফসল নষ্ট হয়েছে আপনার নিজের ভুলে। এত ভালো ফসল, আমি নিজেও কোনোদিন এত ফলন তুলতে পারিনি। তাহলে এবার বুঝতে পেরেছ তো বাবা, মেয়েরা কখনো পরিবারের বোঝা হয় না। চিকিৎসাটা একটু ব্যয়বহুল। ওনার চিকিৎসার জন্য প্রায় 1,00,000 টাকা লাগবে। শোন নগেন, বাইরে গিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নে। আমি আমাদের জমি ফিরিয়ে আনবই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। গ্রামের নাম শালবন। চারদিকে কুয়াশার চাদর, দূরে ধানের ক্ষেতে শিশিরের ঝিলিক। মাটির ছোট্ট একটি বাড়ির উঠোনে উদ্বিগ্ন মুখে পায়চারি করছে দরিদ্র কৃষক রহিম উদ্দিন। বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তার সংসারে সচ্ছলতা আসেনি। আজ তার স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার দিন। উৎকণ্ঠায় তার বুক কাঁপছে বারবার। হে আল্লাহ, সারা জীবন মাটি কেটে রোদ বৃষ্টি মাথায় নিয়ে সংসার চালিয়েছি। আর কতদিন একা লড়ব? যদি একটা ছেলে দাও, বড় হয়ে আমার সঙ্গে মাঠে নামবে। দুজনে মিলে খেটে এই অভাবের সংসারটাকে একটু হাসি মুখে রাখতে পারবো। আমার বুড়ো বয়সে একটা ভরসা হবে। খালি হাতে ফিরিয়ে দিও না মালিক। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো সদ্যজাত শিশুর কান্না। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এলেন গ্রামের প্রবীণ ধাত্রী হালিমা খালা। তার মুখে ছিল মৃদু হাসি। খালা, দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বলেন, আমার সন্তান কেমন আছে? ছেলে হয়েছে তো? এত অস্থির হচ্ছিস কেন বাবা? আল্লাহ তোকে খুব সুন্দর একটা সন্তান দিয়েছেন। চাঁদের টুকরোর মতো ফুটফুটে একটা মেয়ে হয়েছে। চোখ দুটো যেন মায়ায় ভরা। এমন শান্ত আর নিষ্পাপ মুখ আমি অনেক দিন দেখিনি। একবার কোলে নিলেই তোর সব কষ্ট ভুলে যাবি। মেয়ে? আমি তো ভেবেছিলাম এবার একটা ছেলে হবে। মাঠের কাজগুলো ভাগাভাগি করবে, সংসারটা সামলাতে সাহায্য করবে। আমার ভাগ্যটাই বুঝি এমন। এই কথা মুখে আনিস না বাবা। সন্তান ছেলে মেয়ে দিয়ে বিচার হয় না। প্রত্যেক সন্তানই আল্লাহর অমূল্য উপহার। আজ যে মেয়ের জন্য মন খারাপ করছিস, একদিন হয়তো সেই মেয়েই তোর সবচেয়ে বড় শক্তি হবে। তুমি ঠিকই বলছো খালা, কিন্তু গরিব মানুষের জীবন তো অন্যরকম। দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করি। মনে হয়েছিল একটা ছেলে থাকলে অন্তত আমার সঙ্গে মাঠে নেমে দুটো রোজগারের পথ খুলে যেত। এখন সব দায়িত্ব তো একাই টানতে হবে। কথাগুলো বলেই সে নিঃশব্দে উঠোনের এক কোণে গিয়ে বসে পড়ল। নবজাতককে একবার দেখার সাহসও তার হলো না। বুকের ভেতর অদ্ভুত এক হতাশা জমে রইল। অন্যদিকে মাটির ঘরের ভেতরে নবজাতককে বুকে জড়িয়ে নীরবে কাঁদছিল রহিমের স্ত্রী আমিনা। কাঁদিস না মা, তোর কোনো দোষ নেই। তুই পৃথিবীতে এসেছিস আল্লাহর রহমত হয়ে। কেউ তোকে অবহেলা করলেও এই মা কখনো তোকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাবে না। আজ থেকে তোর নাম নুরি। তুই আমার জীবনের আলো হয়ে থাকিস মা। আল্লাহ তোকে সুস্থ রাখুন, ভালো মানুষ বানান। মায়ের চোখে জল গড়িয়ে পড়ল ছোট্ট নুরির কপালে। সেদিন থেকেই বাবার আদর ভালোবাসা না পেয়েই জীবনের প্রথম অধ্যায় শুরু হলো ছোট্ট নুরির। দেখতে দেখতে কেটে গেছে 18টি বছর। ছোট্ট নুরি এখন এক অপরূপ সুন্দরী ও গুণবতী যুবতী। তার নম্র স্বভাব আর ভালো ব্যবহারের জন্য পুরো গ্রাম তাকে ভালোবাসে। কিন্তু একটি অভাব আজও রয়ে গেছে, বাবার স্নেহ। রহিমউদ্দিন এখনো মেয়েকে আপন করে নিতে পারেনি। নুরি ভোর থেকে রাত পর্যন্ত মায়ের সঙ্গে সংসারের সব কাজ হাসি মুখে সামলায়। তবুও বাবার মুখে আজও তার জন্য একটুকরো স্নেহের হাসি ফুটে ওঠেনি। নুরি, মা, সকাল থেকে একটানা কাজ করছিস, একটু বসে দম নে। আরে মা, এতটুকু কাজেই যদি হাঁপিয়ে যাই তাহলে তোমার মতো সংসার সামলাতে পারবো কি করে? তোর মতো মেয়ে কয়জনের ভাগ্যে জোটে বলতো?
আল্লাহ তোকে আমার কোল ভরে দিয়েছেন। তাহলে তুমি সারাক্ষণ আমার জন্য চিন্তা করো কেন? সব চিন্তা কি আর মুখে বলা যায় মা? আবার বাবার কথা ভাবছ, তাই না? জানো মা, ছোটবেলায় ভাবতাম হয়তো বড় হলে বাবা আমাকে ভালোবাসবে। তারপর মনে হলো হয়তো সংসারের কাজে সাহায্য করলে খুশি হবে। এখন তো সব কাজই করি, তবুও বাবার মুখে আজ পর্যন্ত একটা আদরের ডাকও শুনলাম না। তোর বাবার মনটা পাথর হয়ে গেছে মা। অভাব, অনটন আর ছেলের আশা তাকে অন্ধ করে দিয়েছে। রাগ করিস না। আমি বাবার ওপর রাগ করি না মা। আমি শুধু চাই একদিন বাবা যেন নিজের ইচ্ছায় আমাকে মা বলে ডাকে। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব। আল্লাহ তোকে এত বড় মন দিয়েছেন মা। আমি দোয়া করি একদিন তোর বাবা নিজের ভুল বুঝতে পারুক। দেখো মা, সেই দিন খুব বেশি দূরে নয়। মানুষ রাগ করে থাকতে পারে, কিন্তু নিজের রক্তকে চিরদিন দূরে রাখতে পারে না। ঘরের সব কাজ শেষ করে নুরি আর আমিনা উঠোনে বসে গল্প করছিল। ঠিক তখনই বিষণ্ণ মুখে বাড়ির ভেতরে ঢুকলেন রহিমউদ্দিন। কি হয়েছে গো? আপনাকে এত ভেঙে পড়া দেখাচ্ছে কেন? আর আজ মাঠ থেকে এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? সব শেষ হয়ে গেছে আমিনা, আমার সব শেষ। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এ কি অলক্ষুলে কথা বলছেন? কি হয়েছে খুলে বলুন তো। এতদিনের কষ্ট করে ফলানো আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, একটাও রক্ষা করতে পারলাম না। সব শেষ। আর এসবের শুরুই হয়েছে ওই অলক্ষী মেয়েটার জন্মের পর থেকে। মেয়ে হয়ে জন্মেছে, সংসারে কোনো কাজেই তো লাগছে না। উল্টো যত বড় হচ্ছে ততই খরচ বাড়ছে। ছি, আপনি না ওর বাবা? নিজের মেয়েকে কেউ এভাবে অভিশাপ দেয়? মেয়েরা সংসারের লক্ষ্মী হয়, আর আপনি সেই লক্ষ্মীকেই প্রতিদিন অপমান করছেন। ও জন্মানোর পর তো আমাদের আর কোনো সন্তানই হয়নি। নুরি আপনার একমাত্র সন্তান। ওকে আর এভাবে কটাক্ষ করে কথা বলবেন না। কটাক্ষ করব না তো কি করব? ও জন্মানোর পর থেকেই যেন এই সংসারের খরচ ছাড়া আর কিছুই বাড়েনি। আয় রোজগারের কোনো উন্নতি দেখলাম না। এর চেয়ে যদি একটা ছেলে হতো, তাহলে আজ হয়তো আমার এই দিন দেখতে হতো না। না, এই পরিণতির জন্য আমার মেয়ে নয়, আপনি নিজেই দায়ী। আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে কখনো সন্তুষ্ট হতে পারেননি। আর জমির ফসল নষ্ট হয়েছে আপনার নিজের ভুলে। বেশি লাভের আশায় না বুঝে অতিরিক্ত সার ব্যবহার করেছেন, তাই ফসল নষ্ট হয়েছে। সেখানে আমার মেয়েকে অলক্ষী বলার কোনো অধিকার আপনার নেই। আজ থেকে আমার মেয়েকে আর একটা কটু কথাও বলবেন না। ও তাই নাকি? মেয়েকে নিয়ে তো দেখছি তোমার বেশ গর্ব হয়েছে। ঠিক আছে, আজ থেকে আমিও মাঠে যাব না। দেখি তোমার সেই আদরের মেয়ে এই সংসার কতটা চালিয়ে রাখতে পারে। তখনও বুঝবে সংসার চালানো কত সহজ। এই কথা বলেই রহিমউদ্দিন রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মা, আমার জন্য তুমি কেন বাবার সঙ্গে ঝগড়া করলে? আমি চাই না আমার কারণে তোমাদের মধ্যে অশান্তি হোক। আমি ঝগড়া করব না তো কি করব বল? কোনো কারণ ছাড়াই মানুষটা সারাক্ষণ তোকে দোষারোপ করে। একজন মা হয়ে এসব আর সহ্য করতে পারি না। কিন্তু মা, বাবা তো নিজের জায়গা থেকে ভুলও বলেননি। আমি তো বাবার মতো মাঠে কাজ করতে পারি না, শুধু আমার জন্যই সংসারের খরচ বাড়ছে। আর একটা কথাও বলবি না। তুই কোনো বোঝা নোস। তুই আমার গর্ব। আজ থেকে আমিই মাঠে কাজ করব মা। নিজের হাতে ফসল ফলিয়ে বাবাকে দেখিয়ে দেব মেয়েরা কোনো দিক থেকেই ছেলেদের চেয়ে কমম নয়। কি বলছিস? তুই মাঠে কাজ করবি? গ্রামের মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা ভেবে যদি বসে থাকি, তাহলে আমাদের সংসার চলবে কি করে? বাবা রাগ করে মাঠে যাওয়া ছেড়ে দিয়েছেন। এখন এই সংসারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। কিন্তু এত কষ্টের কাজ তুই পারবি তো মা? পারবো মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি চাই একদিন বাবা যেন নিজের চোখে দেখে বুঝতে পারেন মেয়েরাও পরিবারের ভরসা হতে পারে। আল্লাহ তোকে শক্তি দিন মা। আমার দোয়া সব সময় তোর সঙ্গে আছে। সেদিন থেকেই শুরু হলো নুরির নতুন লড়াই। প্রতিদিন ভোরে মাঠে গিয়ে কঠোর পরিশ্রম করতে লাগলো সে। রোদ বৃষ্টি কোনো বাধাই তাকে থামাতে পারল না। নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে জমি প্রতিটি কাজ সামলাতে লাগলো। অন্যদিকে রহিমউদ্দিন জেদের বশে মাঠে যাওয়া ছেড়ে দিয়ে বাড়িতেই দিন কাটাতে লাগলেন।
এভাবেই কেটে গেল কয়েক মাস। একদিন সকালবেলা নুরি আনন্দে ছুটতে ছুটতে বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে ডাকতে লাগলো, বাবা, বাবা, কোথায় আপনি? তাড়াতাড়ি বাইরে আসুন। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছিস কেন? বাবা, আমাদের জমি সোনালী ধানে ভরে গেছে। আপনি চলুন, নিজের চোখে দেখে আসুন। কি বলছিস? আমার সঙ্গে আবার মজা করছিস না তো? না বাবা, আমি কেন মিথ্যা বলবো? আপনি চলুন। মা, তুমিও চলো। নুরির কথায় রহিম আর আমিনা দুজনেই তার সঙ্গে মাঠে গেলেন। মাঠে পৌঁছাতেই রহিম স্তব্ধ হয়ে গেল। যেদিকে চোখ যায় শুধু পাকা ধানের সোনালি ঢেউ, বাতাসে দুলছে সোনার মতো ঝলমলে শীষ। রহিম বিস্ময়ে চারদিকে তাকিয়ে রইল। আমি কি দেখছি? এত ভালো ফসল! আমি নিজেও কোনোদিন এত ফলন তুলতে পারিনি। বলেছিলাম না, আমাদের নুরি শুধু রূপে নয়, গুণে আর বুদ্ধিতেও সবার সেরা। মন দিয়ে পরিশ্রম করলে মেয়েরাও অসম্ভবকে সম্ভব করতে পারে। বাহ, আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস। এতদিন আমি কত বড় ভুল করেছি। ভাবতাম মেয়ে মানেই বোঝা, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি মেয়েরাও বাবা মায়ের সবচেয়ে বড় শক্তি হতে পারে। তাহলে এবার বুঝতে পেরেছ তো বাবা, মেয়েরা কখনো পরিবারের বোঝা হয় না। হ্যাঁ মা, আমি বুঝেছি। আমাকে ক্ষমা করে দে। তোকে কত কষ্ট দিয়েছি, কত অপমান করেছি। আজ নিজের ভুলের জন্য আমি সত্যিই লজ্জিত। বাবা, আপনি আমার বড়, আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আপনার আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। আমি শুধু চাই আজ থেকে আপনি আর কোনো মেয়েকে ছোট করে দেখবেন না। সেদিনের পর থেকে রহিমউদ্দিন আর কোনোদিন নুরিকে অবহেলা করেননি। বাবা মেয়ে দুজনে মিলে মাঠে কাজ করতে লাগলেন। ভালো ফলনের কারণে তাদের সংসারেও ধীরে ধীরে সচ্ছলতা ফিরে এলো। কিন্তু মানুষের সুখ যেন বেশি দিন স্থায়ী হয় না। একদিন হঠাৎ আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। প্রচণ্ড ব্যথায় তিনি বিছানা ছেড়ে উঠতেই পারছিলেন না। আমিনাকে নিয়ে গ্রামের হাসপাতালে ছুটে গেল নুরি আর রহিম। ডাক্তারবাবু, আমার মায়ের কি হয়েছে? উনি কি সুস্থ হয়ে উঠবেন? ভয় পেও না মা, সময় মতো চিকিৎসা করাতে পারলে উনি সুস্থ হয়ে উঠবেন। তাহলে দেরি কেন? কি করতে হবে বলুন। চিকিৎসাটা একটু ব্যয়বহুল। ওনার চিকিৎসার জন্য প্রায় 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা? কিন্তু ডাক্তারবাবু, আমরা তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, কিন্তু চিকিৎসা শুরু করতে হলে টাকার ব্যবস্থা করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করো। দেরি হলে রোগ আরও জটিল হয়ে যেতে পারে। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। ডাক্তারের কথা শুনে নুরি আর রহিম একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। মা, তুই একদম চিন্তা করিস না। আল্লাহ চাইলে তোর মা অবশ্যই সুস্থ হয়ে উঠবে। আমি দেখি গ্রামের কারো কাছ থেকে কিছু টাকা ধার পাওয়া যায় কিনা। এই বলে রহিমউদ্দিন বেরিয়ে পড়লেন। সারাদিন গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরলেন তিনি। অনেকের কাছে হাত পাতলেন, কিন্তু এত বড় অঙ্কের টাকা কেউ ধার দিতে পারল না। ঠিক তখনই গ্রামের একজন লোক এগিয়ে এসে বলল, রহিম ভাই, আপনি চাইলে গ্রামের মোড়ল মশাইয়ের কাছে যেতে পারেন। শুনেছি তিনি প্রয়োজনে টাকা ধার দেন। লোকটির কথা শুনে আর দেরি করলেন না রহিমউদ্দিন। সোজা মোল্লের বাড়ির দিকে রওনা দিলেন। আসসালামু আলাইকুম মোড়ল মশাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রহিম, হঠাৎ আমার বাড়িতে, কি ব্যাপার? মোড়ল মশাই, আমার স্ত্রী খুব কঠিন অসুখে পড়েছে। ডাক্তার বলেছেন চিকিৎসার জন্য প্রায় 1,00,000 টাকা লাগবে। গ্রামের একজন বললেন আপনি নাকি বিপদে পড়া মানুষকে টাকা ধার দিয়ে সাহায্য করেন, তাই আপনার কাছে এসেছি। হ্যাঁ, মানুষকে আমি টাকা ধার দিই, তবে বিনা জামানতে নয়। জামানত? আমি ঠিক বুঝতে পারলাম না। আমার কাছ থেকে টাকা নিতে হলে বিনিময়ে কিছু একটা বন্ধক রাখতে হবে। জমি, বাড়ি কিংবা মূল্যবান কিছু। বন্ধক ছাড়া আমি কাউকে টাকা দিই না। কিন্তু মোড়ল মশাই, আমার তো বন্ধক রাখার মতো তেমন কিছুই নেই। কেন? তোর যে এক টুকরো ধানের জমি আছে সেটা তো আছে। ওটার দলিল বন্ধক রেখে টাকা নিয়ে যা। হায় আল্লাহ, শেষ পর্যন্ত বাপ দাদার একমাত্র জমিটাও বন্ধক রাখতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমার স্ত্রীর জীবন আগে। আজ বিকেলেই জমির দলিল নিয়ে আসব। বেশ,
দলিল নিয়ে আসিস, টাকা নিয়ে চলে যাবি। আচ্ছা, তাহলে আমি আসি। সেদিনে রহিমউদ্দিন জমির দলিল বন্ধক রেখে টাকা নিয়ে এলেন। সেই টাকা দিয়ে আমিনার চিকিৎসা শুরু হলো। আল্লাহর রহমতে কয়েক মাসের মধ্যেই আমিনা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। এরপর রহিম আর নুরি দিন রাত পরিশ্রম করে টানা 6 মাস মাঠে কাজ করল। সংসারের খরচ চালিয়েও তারা অল্প অল্প করে টাকা জমাতে লাগল। অবশেষে মোড়লের সব টাকা শোধ করার মতো অর্থ জোগাড় হয়ে গেল। বাবা, আলহামদুলিল্লাহ, সব টাকা জোগাড় হয়ে গেছে। আজই মোড়ল মশাইয়ের টাকা ফিরিয়ে দিয়ে আমাদের জমির দলিলটা নিয়ে এসো। ঠিক আছে মা, আল্লাহ চাইলে আজই আমাদের জমিটা আবার ফিরে পাবো। এই বলে রহিমউদ্দিন মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আছেন? আমি রহিম, দরজাটা খুলুন। এই যে রহিম এসে গেছে মনে হয়, নিশ্চয়ই ঋণের টাকা শোধ করতে এসেছে। শোন নগেন, বাইরে গিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নে, আর যদি জমির দলিল চায় বলে দিবি আমি বাড়িতে নেই, পরে এসে যেন নিয়ে যায়। আচ্ছা মালিক, এখনই যাচ্ছি। আরে রহিম ভাই, সকাল সকাল এখানে কোনো দরকার ছিল নাকি? হ্যাঁ ভাই, কয়েক মাস আগে মোড়ল মশাইয়ের কাছ থেকে যে ঋণ নিয়েছিলাম, আজ সেই টাকাটা শোধ করতে এসেছি। বেশ করেছেন। টাকার থলিটা আমাকে দিন, আমি মালিকের হাতে পৌঁছে দিচ্ছি। মোড়লের লোক বলে কোনো সন্দেহ না করে রহিমউদ্দিন টাকার থলিটা নগেনের হাতে তুলে দিলেন। ঠিক আছে, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। আমি টাকাটা মালিকের কাছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু আমার জমির দলিলটা? মালিক এখন বাড়িতে নেই, উনি ফিরলে আমি সব জানিয়ে রাখব। আপনি পরে একদিন এসে দলিলটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে আবার আসব। বাড়ি ফিরে রহিমউদ্দিন সব ঘটনা খুলে বললেন। বাবা, তুমি এটা কি করলে? টাকার থলিটা দিয়ে এলে, কিন্তু জমির দলিলটা নিয়ে এলে না। কি করব মা, মোড়ল মশাই তো বাড়িতে ছিলেন না, তাই দলিলটা আনতে পারিনি। তাই বলে টাকাটা দিয়ে দিলে? মোড়ল মশাই নিজে এলে তার হাতেই টাকা দিয়ে দলিলটা নিয়ে আসতে পারতে। মা, এত চিন্তা করিস না, উনি গ্রামের মোড়ল, সবার কাছে কত সম্মান তার। আমার বিশ্বাস কোনো সমস্যা হবে না। রহিমের কথা শুনে নুরির মনে অজানা এক দুশ্চিন্তা বাসা বাঁধল। 2 দিন পর নুরি বাবাকে সঙ্গে নিয়ে মোড়লের বাড়িতে গেল। মোড়ল মশাই, আমার বাবা আপনার ঋণের সব টাকা শোধ করে দিয়েছেন। এবার দয়া করে আমাদের জমির দলিলটা ফিরিয়ে দিন। কি বলছিস? তোর বাবা আমাকে কোনো টাকা দেয়নি? আপনি নিজে না পেলেও নগেন কাকার হাতে তো টাকা দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করুন। নগেন, বলো তো, রহিম কি তোকে কোনো টাকা দিয়েছে? না মালিক, ও তো টাকা দেয়নি। ঋণ নেওয়ার পর আর এ বাড়িতেই আসেনি। কি বলছো? আমি তো নিজের হাতে তোমার কাছেই টাকার থলিটা দিয়েছিলাম। চুপ! টাকা দিতে না পেরে এখন উল্টো মিথ্যে অপবাদ দিতে এসেছ। এখান থেকে চলে যা। মোড়ল মশাই, সত্যিটা এখন আমি বুঝে গেছি। ঋণের টাকা নিয়েও আপনি আমাদের জমিটা আত্মসাৎ করতে চাইছেন। হ্যাঁ, যা বুঝেছিস তাই। এখন যা পারিস করে দেখ, তোরা আমার কিছুই করতে পারবি না। ভালো চাইলে জমির আশা ছেড়ে এখান থেকে চলে যা। আজ আপনি অন্যায়ের জোরে আমাদের জমি আটকে রেখেছেন, কিন্তু মনে রাখবেন, সত্য একদিন না একদিন জিতবেই। আমি আমাদের জমির দলিল ফিরিয়ে নিয়েই ছাড়ব। সেদিনের পর থেকে মোড়ল আর রহিমউদ্দিনকে নিজের জমিতে কাজ করতে দিচ্ছিল না। ফলে আবারও তাদের সংসারে অভাব অনটন নেমে এলো। হায় আল্লাহ, আমাদের মতো গরিব অসহায় কৃষকের সঙ্গে যারা এমন অন্যায় করছে, তাদের বিচার তুমি একদিন অবশ্যই করো। কিন্তু বাবা, আমরা তো আমাদের নিজের সম্পত্তি এভাবে ছেড়ে দিতে পারি না। যে করেই হোক, মোড়ল মশাইয়ের কাছ থেকে আমাদের জমির দলিলটা ফিরিয়ে আনতেই হবে। কিন্তু মা, কিভাবে ফিরিয়ে আনবি? উনি তো গ্রামের মোড়ল, তার ক্ষমতা আর দাপটের সঙ্গে কেউ পেরে ওঠে না। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি আমাদের জমি ফিরিয়ে আনবই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি শুধু একটা কাজ করো, আমাদের গ্রামের সুরেশ কাকুকে বাড়িতে নিয়ে এসো। তারপর কি করতে হবে আমি দেখছি। আরে সুরেশ, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলে? মোড়ল মশাই,
শুনলাম আমতলির উত্তর পাশে আবার বড় ধানের জমিটা নাকি বিক্রি করবেন। আমি তো এখনো জমিটা বিক্রির কথা ভাবিনি, তবে সুরেশ যদি কিনতে চায় তাহলে তো আমারই লাভ। ওর টাকার কোনো অভাব নেই, আমি যে দাম চাইব ও তাই দেবে। তাছাড়া এই ঝামেলার জমিটা বেশি দিন নিজের কাছে রাখাও ঠিক হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জমিটা বিক্রি করার ইচ্ছা আছে। আপনি কি কিনতে চান? জি, জমিটা আমার খুব পছন্দ হয়েছে, তাই কিনতে চাই। তাহলে শুনে রাখুন, জমির দাম কিন্তু কম নয়, পুরো ৫ লাখ টাকা। ৫ লাখ টাকা? আচ্ছা, তাতে সমস্যা নেই। জমিটা আমার পছন্দ হয়েছে, আমি কিনব। বাহ, আজ তো আমার কপালই খুলে গেল। ঠিক আছে, তাহলে কবে নাগাদ জমিটা কিনতে চান? আগে জমির দলিলটা একবার দেখতে চাই, সবকিছু যাচাই করে নেব। তারপর সব ঠিক থাকলে কাল কিংবা পরশুর মধ্যেই টাকা দিয়ে দেব। অবশ্যই, দলিল নিয়ে কোনো চিন্তা নেই। তবুও যখন দেখতে চাইছেন দেখাচ্ছি। ওরে নগেন, তাড়াতাড়ি জমির দলিলটা নিয়ে আয়। নগেন দলিল এনে সুরেশের হাতে দিল। সুরেশ কিছুক্ষণ মন দিয়ে দলিলটা দেখলেন, তারপর চুপ করে দাঁড়িয়ে রইলেন। সব তো দেখে নিলেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? দলিলটা আমাকে দিন। একটু দাঁড়ান মোড়ল মশাই, এত ব্যস্ত হচ্ছেন কেন? ঠিক তখনই নুরি আর রহিম উদ্দিন সেখানে এসে হাজির হল। এক মুহূর্ত দেরি না করে সুরেশ দলিলটা নুরির হাতে তুলে দিল। এ কি করলেন? দলিলটা আমাকে না দিয়ে ওর হাতে দিলেন কেন? আর তোরা এখানে এলি কিভাবে? কে তোদের আসতে বলেছে? আরে মোড়ল মশাই, এত উত্তেজিত হচ্ছেন কেন? আবার অসুস্থ হয়ে পড়বেন কিন্তু। সুরেশ কাকা কোনো ভুল করেননি, তিনি শুধু আমাদের জমির দলিল আমাদের কাছেই ফিরিয়ে দিয়েছেন। তার মানে এসবই তোর বুদ্ধি? তুই সুরেশকে এখানে পাঠিয়েছিস? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনি যেমন কৌশল করে আমাদের জমি আত্মসাৎ করতে চেয়েছিলেন, আমিও তেমনই কৌশল করে আপনার কাছ থেকে আমাদের জমির দলিলটা ফিরিয়ে নিলাম। পাজি মেয়ে, নিজেকে খুব বুদ্ধিমতী ভাবিস, তাই না? ভাবার কিছু নেই মোড়ল মশাই, আমি সত্যিই বুদ্ধি খাটিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। গ্রামের নিরীহ মানুষকে এভাবে আর ঠকাবেন না, না হলে একদিন আপনার এই অন্যায়ের ফল আপনাকেই ভোগতে হবে। আজ তাহলে আমরা আসি। ওরে বাবা, কি বুদ্ধিমতী মেয়ে রে, একেবারে আমাকে বোকা বানিয়ে দিয়ে গেল। রহিম ভাই, আপনার মেয়ে সত্যিই খুব বুদ্ধিমতী। আজ ওর বুদ্ধির কারণেই আপনারা নিজেদের জমিটা ফিরে পেলেন। প্রতিটি কৃষকের ঘরে যদি নুরির মতো একজন বুদ্ধিমতী মেয়ে থাকত, তাহলে হয়তো আর কোনো অসাধু মানুষ এত সহজে গরিব কৃষকদের ঠকাতে পারত না। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।